এখন পার করছি শক্তিগড়। আমাদের চারপাশে ল্যাংচার ছড়াছড়ি, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে দারুণ লাগছে। আর এই বেনারসি উবের বাইক চড়ার মজাই আলাদা ভাই। মানে আমার সাথে লাগেজ, কিন্তু আমি পিছনে বসে আছি, আমার মাথায় হেলমেট নেই। দাদা কোথায় বাড়ি? আমার আন্দুলে বাড়ি। আন্দুল। এটাই হলো মজা জার্নি, নতুন নতুন লোকেদের সাথে কথা বললে অনেক নতুন নতুন জিনিস জানা যায়। এই জার্নিতে মোট 4টে রাজ্য আমরা পার করব। অন এভারেজ তো প্রায় 700 কিলোমিটার রাস্তা। 750। আমাদের বাস কিরকম মারাত্মক স্পিডে এই বাসটাকে চেস করে ধরে ফেলেছে। এক ঝটকায় পৌঁছিয়ে যায় আমাদের সেই স্বপ্নপুরীতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ঘুরছে বাঙালির আরেকটা নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এবারে আমি চলেছি বেনারস, আর দেখতে চলেছি সেখানকার দেব দীপাবলি। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এবারে কিন্তু আমরা বেনারস ট্রেনে যাচ্ছি না, কারণ ট্রেনে টিকিট সত্যি পাইনি, আর তৎকালও কেটে উঠতে পারিনি। তো রেড বাসে টিকিট অ্যাভেলেবেল ছিল, এবং সেটা বেশ একটা দারুণ ডিলে আমি পেয়ে গেছি। তো কেটে নিয়েছিলাম সেই রেড বাসেরই টিকিট। এখন আমরা দাঁড়িয়ে আছি এসপ্ল্যানেড মেট্রোর ঠিক বাইরে, আর আমাদের এই মেট্রো স্টেশনের এই যে গেটটা, মানে গেট নাম্বার এ ঠিক পাশেই হলো বাস স্ট্যান্ড। তো চলো বাস স্ট্যান্ডে যাই। এখন বাজে 7টার আশেপাশে, আর আমাদের বাস মোটামুটি ছাড়বে 8টার কাছাকাছি। তো ওখানে যাই, ওখানে বাসটা কেমন, আর বাসের মধ্যে কী কী অ্যামিনিটিস রয়েছে, বাস জার্নিটা কি তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো আমি খুব এক্সাইটেড, কারণ এই প্রথম আমি একা একা কোথাও ট্রাভেল করছি। এনিওয়ে, বেশি কথা আমি আর বাড়াবো না, চলো বাস স্ট্যান্ডের দিকে যাই। আপামর বাঙালিদের কাছে অবসর কাটানোর সেরা জায়গা হলো দীপুদা, অর্থাৎ দীঘাপুরী দার্জিলিং। তবে আমার কাছে অবসর কাটানোর একমাত্র জায়গা হলো বাবার শহর বারাণসী। জানি না কেন আর কিসের টানে আমি বারবার চলে আসি এখানে। তবে এবারে আমার আসার পিছনে আছে কিন্তু দেব দীপাবলির সুরের মাদকতা। চলো তবে দেরি না করে গল্পের শুরুটা বরং করি আমাদের সবার প্রিয় কলকাতা মহানগরী থেকে। এই শিয়ালদা হাওড়া মেট্রোটা কানেক্ট হয়ে গিয়ে আমাদের মতো ট্রেন যাত্রীদের, মানে যারা শিয়ালদা সাউথ বা মেন লাইনে থাকে, তাদের যে কী সুবিধা হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। মানে ট্যাক্সিওয়ালাদের কোনো কাউতালি নেই, বাস ধরার কোনো ঝক্কি নেই, জাস্ট একটা মেট্রো ধরো আর শিয়ালদা থেকে সোজা এসে জাস্ট প্ল্যানেট। তো আমাদের বাস স্ট্যান্ডটাও একদম পাশেই, প্রায় চলে এসেছি দেখতে দেখতে। চলো। আমার পিছনে টিকিট কাউন্টারে কথা বলে একটা খুব ভালো ইনফরমেশন জানতে পারলাম। আমি যখন এই বাসের টিকিট বুক করেছিলাম রেড বাস থেকে, তো এখানে এক্সপ্রেস লাইনের ওভার দ্য ফোন বা ওদের নিজস্ব ওয়েবসাইট বা এখানে কাউন্টারে এসেও সরাসরি তোমরা বাসের টিকিট কাটতে পারো। এখানে যদি সরাসরি এসে তোমরা বাসের টিকিট কাটো, সেক্ষেত্রে একটা সুবিধা তোমরা পাবে, সেটা হলো এখানে এসে যদি তোমরা ক্যাশে বাসের টিকিট কাটো, তাহলে বাসের টিকিটের ওপর যে জিএসটি লাগে বা অনলাইন ট্রানজ্যাকশানের যে চার্জটা লাগে, সেটা কিন্তু লাগবে না। বাকি আমাদের 8টার বাস, এখন প্রায় 7টা 40 বাজে, এখনও দেয়নি। তার আগের বাসটা দাঁড়িয়ে আছে। আমাদের সামনের বাসটা তো খুব সুন্দর, এখন আমাদের বাসটা কেমন আসে সেটার জন্য আমি খুব এক্সাইটেড। একটা খুব ইন্টারেস্টিং বিষয় তোমাদের সাথে শেয়ার করে দিই বন্ধুরা। মহাকুম্ভ শেষ হওয়ার পরপরই তো মোটামুটি প্রয়াগরাজ বা বেনারস যাওয়ার ম্যাক্সিমাম ব্যাচই ক্যান্সেল হয়ে গিয়েছিল। তো তখন শুধুমাত্র লোকনাথ পরিবহনের বাস চলতো। এখন এই সময় এক্সপ্রেস লাইন 3-4 মাস ওরা বলছে যে আবার বেনারস যাওয়ার নতুন করে বাস চালিয়েছে, এবং আজকে আমরা যে বাসটাতে যাচ্ছি, মানে এই 8টার বাস, এটা আজকে প্রথম এখান থেকে দিয়েছে। মানে এই বাসটা বেসিক্যালি আমরা প্রথম যাচ্ছি, মানে আমাদের সাথে সব কিছু আজকাল এইরকম প্রথম হচ্ছে। এই বাসটা আজকে প্রথম দিল, আমরাও প্রথমবার বাসে করে বেনারস যাচ্ছি, আর খুব মজা লাগছে। যদিও এই বাস জার্নিটা কেমন হয় সেটার জন্য আমি বেশ এক্সাইটেড। তার উপর আমি এবারে একা, কারণ বুবু আমার সাথে নেই, তো সেই জন্য একটু টেনশনও হচ্ছে। বাট নেভারদালেস, চলো, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। অলমোস্ট টাইম হয়েও গেছে, ঘড়ির কাঁটা বলছে 7:57, আমাদের বাস ছাড়ার কথা 8টায়। আমার সিটটা একদম শুরুতে, সেজন্য আমি বাসে ওঠার জন্য অত তাড়াহুড়ো করছি না। ধীরে সুস্থে যখন ওরা সবাইকে তাড়া দেবে, তখন আমি একদম শেষে উঠবো। চলো। চলো দেখা যাক আমাদের বাসটা ভেতর থেকে। এই হলো পাইলট কনসোল। ভেতরের ইন্টেরিয়ারটা কিন্তু বেশ সুন্দর। আচ্ছা, এই বাসের সিটটা কেমন কমফোর্টেবল আমি একটা প্রাইমারি আইডিয়া দিয়ে দিই। আমি প্রায় 6 ফুট লম্বা, তাও এই সিটটা কিন্তু বেশ চওড়া আমার শরীরের অনুপাতে, মানে খুব কমফোর্টেবলি বসে যেতে পারবো। যদিও এইখানে কোনো থাই সাপোর্ট নেই,
অনেক বাসে দেখেছি এখানে থাই সাপোর্ট থাকে, তো এই থাই সাপোর্ট থাকলে সুবিধা হতো। আর ওপরে স্লিপারটা দেখাই, এই যে যথেষ্ট স্পেসিয়াস এবং একটা পূর্ণ দৈর্ঘ্যের মানুষের শুয়ে যাওয়ার জন্যে যথেষ্ট জায়গা রয়েছে। ঘড়ি কাটাতে 8:06, আমরা প্রায় রেডি জার্নির জন্যে। ড্রাইভার সাহেবও বাস ছাড়বে করছেন। আমাদের সাথে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, এখানে একটা বোতল হোল্ডার আছে, এখানে একটা চার্জিং সকেট রয়েছে, এই এসি ভেন্ট, রিডিং লাইট, বাস হর্ন দিচ্ছে। আমি রীতিমতো এক্সাইটেড, এই প্রথমবার আমি বেনারসে বাসে যাচ্ছি। অবশেষে ভলভো 9600 এসে চাকা গড়ালো, আর আমরাও হর হর মহাদেব বলে আমাদের যাত্রা শুরু করলাম। জীবনে প্রথম একা ট্রাভেল করা, পার করবো প্রায় 4টে রাজ্য, তাও কিন্তু বাসে করে। তাই এখন আমার কাছে কোথায় যাচ্ছি সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই যাত্রার অনুভূতি। সাড়ে 8টা বাজে, এখন পার করছে সাঁতরাগাছি। এখান থেকে একজন যাত্রী উঠলো, এরপরে স্টপেজ হলো ডানকুনি, তারপরে 9:30টার কাছাকাছি সিঙ্গুরে ঢুকবে। আচ্ছা, এবারে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার পালা, তাই চোখ থাকুক রাস্তায় আর কান থাকুক আমার কথায়। তোমরা তো দেখলে বাসে কি কি অ্যামিনিটিস রয়েছে, তবে যেটা তোমাদেরকে এখনো বলা হয়নি তা হলো এই বাসের টিকিট প্রাইস। এই বাসের টিকিটের দাম শুরু হয়েছিল কিন্তু 650 টাকা থেকে, আর স্লিপারের দাম ছিল ওই 1250 থেকে 1400 টাকা। তবে এটা মাথায় রেখো, এই টিকিটের প্রাইস কিন্তু ডাইনামিক, অর্থাৎ সোজা কথায় সিজন অনুযায়ী টিকিটের দাম কখনো বাড়তে পারে, আবার কখনো কমতেও পারে। ওই দেখো, কথা বলতে বলতে দেখি আমাদের বাস কখন জানি না ডানকুনির কাছাকাছি পৌঁছে গিয়েছে। ডানকুনির কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখন আমার একটু ফুড ক্রেভিং হচ্ছে। বাড়ি থেকে আমাকে এই 2টো চকলেট দিয়েছিল, এখন ভাবছি এটার মধ্যে একটা এখন উদরস্থ করব। আমি এটা খাই, ততক্ষণ তোমরা দেখো বাইরের রাস্তাটা কি সুন্দর। বাকি আরেকটা জিনিস বলার, এই বাসের সাসপেনশনটা কিন্তু দারুণ স্মুথ। ক্রস করছি ডানকুনি স্টপেজ, এখান থেকে 2-3 জন যাত্রী উঠলো, দেখা যাক এরপরে কোন স্টপেজ দেয়। ট্রাভেল ব্লগিং করছি আর কলকাতা থেকে বেনারস বাস যাত্রা করছি, তো এই ভিউটা না দেখালে কি ভালো লাগে? হ্যাঁ, আমি এখন পুরো কেবিনের মধ্যে থেকে দাঁড়িয়ে ভিডিও করছি, মানে আমাদের পাশে। আমি দাদাকে একবার রিকোয়েস্ট করলাম যে আমি একটু সামনে এসে ভিডিও করতে চাই, তো দাদা একবারই এত হেল্পফুল, তো বললো ঠিক আছে চলে এসো। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে দারুণ লাগছে। বেশ লাগছে, বিশ্বাস করো, প্রথমবার সোলো ট্রাভেল করা, সাথে এই কেবিনে দাঁড়িয়ে ড্রাইভার দাদার সাথে গল্প, রাতের অন্ধকার ভেদ করে ছুটে চলেছে আমাদের পক্ষীরাজ। সবটা মিলিয়ে মনের মধ্যে কিন্তু চরম লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছিল। ড্রাইভার সাহেবের সাথে কথা হচ্ছে, উনি বললেন যে এখন রাস্তার যা কন্ডিশন, মানে এত বাটারি স্মুথ, ওনাদের গাড়ি চালাতে খুবই ভালো লাগে। আর একটা গাড়ির চালক যখন খুশি থাকেন তখন এই জার্নি আরও স্মুথ হয়ে যায়। আরেকটা বিষয় হলো এই ভলভো 9600 এর সাসপেনশন দারুণ, মানে একটুও জার্কিং বোঝা যাচ্ছে না। আমি আমার যে জলের বোতলটা ওটা আমার পাশে রাখলাম, একটুও জার্কিং হচ্ছে না, মানে এতটাই স্মুথ। সব মিলিয়ে মিশিয়ে এখনও অবধি আমাদের জার্নি খুব স্মুথ চলছে, খুব স্মুথ চলছে। একটু পার্থক্যটা আমাকে একটু বলবে, এই মাল্টি অ্যাক্সেল বা নর্মাল ডাবল অ্যাক্সেলের এটা কি ব্যাপারটা কি? মাল্টি হচ্ছে আপনার এই যে আমরা যে ডবল পিছনে যে চাকাটা রয়েছে, হ্যাঁ, ওটা তো আপনাকে গাড়িটা ঠেলছে। হ্যাঁ, পিছনে যেটা হচ্ছে সিঙ্গেল আছে, হ্যাঁ, ওটা সাপোর্ট। আচ্ছা, ওটা পিছনে সাপোর্ট যার ফলে কি হচ্ছে, আপনি এই যে জার্কিংটা যে বুঝতে পারছেন না, হ্যাঁ, আপ অ্যান্ড ডাউন, এটাকে মেকআপ করার জন্য পিছনে মাল্টি। আচ্ছা, যদি 6 চাকা হতো, হ্যাঁ, এই যে জার্কিংগুলো পিছনটা এরকম হতো না। আচ্ছা, আচ্ছা, যার ফলে এই গাড়িতে সামনে যেমন মনে করবেন পিছনে সেম জার্নি হবে। আচ্ছা, ওই জন্যই এতটা স্মুথ। হ্যাঁ, তাহলে একটা নতুন ইনফরমেশন তোমরা পেলে তো, এটাই হলো মজা জার্নি। নতুন নতুন লোকেদের সাথে কথা বললে অনেক নতুন নতুন জিনিস জানা যায়, আর তাতে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরাই সমৃদ্ধ হই। দিনের চেয়ে এই রাতে বাসে যাওয়ার অনুভূতিটা বোধহয় একেবারেই আলাদা, একটা অন্য রকমের শান্তি আর স্বাধীনতার ছোঁয়া। আমার সামনে অপেক্ষা করছিল লম্বা একটা রাত, সাথে অফুরন্ত সময় ছিল নিজের সাথে নিজের কথা বলার।
ডানকুনি ছেড়ে গাড়ি এগিয়ে যাচ্ছে, আর আমরাও একটা করে জলের বোতল পেয়ে গিয়েছি। এখন সমস্যাটা হলো গাড়ির যে অ্যাম্বিয়েন্স লাইট সেটা অফ করে দিয়েছে, তাই আমার মুখটা এখন বেশ অন্ধকার। এরপর থেকে আমি যা বলবো আমার মুখটা সম্ভবত এরকম অন্ধকারই থাকবে, তাই প্লিজ একটু ক্ষমা ঘেন্না করে দিও। আর একটা জিনিস তোমাদেরকে না দেখালেই নয়, সেটা হলো আমাদের গাড়ির এখন স্পিড 106, 107, রীতিমতো ট্রিপল ডিজিট পার করে ফেলেছি। বেশ ভয় লাগছে, মানে গাড়ি এখন রকেটের স্পিডে দৌড়ে যাচ্ছে। বাস এগিয়ে চললো তার পরবর্তী গন্তব্যের দিকে। আমার সহযাত্রীরা এতক্ষণে ঘুমিয়ে কাদা, ফাঁকা রাস্তা, আর আমি রাত জাগা পথে একা যাচ্ছি। থোড়ি একা নই, কারণ আমার সাথে বাকি ড্রাইভার দাদারাও তো রয়েছেন। আমাদের আরেকজন ড্রাইভার দাদা একটু রেস্ট নিতে গিয়েছিল, তো এত ফোন আসছে দাদা উঠে আসতে বাধ্য হয়েছে। এখন আমরা এই কেবিনে 4 জন মোটামুটি দাঁড়িয়ে আছি। দাদা কোথায় বাড়ি? আমার আন্দুলে বাড়ি। আন্দুল। দাদার বাড়ি আন্দুল, দাদার বাড়ি মুর্শিদাবাদে, দাদার কোন্নগর, আর আমি আসছি সুদূর দক্ষিণ 24 পরগনা থেকে। টেন্ডার আজকে মানে আমাদের প্রথম চালু হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ দাদা বলছি। আপনারা মানে ঘুরতে যাচ্ছেন না? আমি একা যাচ্ছি। আচ্ছা আচ্ছা। প্রথমবার না, বেনারস এটা নিয়ে আমার 3rd টাইম, মানে এই বছরেই আমি 3 নম্বর বার বেনারস যাচ্ছি। প্রথমবার গিয়েছিলাম মহাকুম্ভের সময়, আচ্ছা। দ্বিতীয়বার গেলাম মা আর বাবা দীক্ষা নিতে গেল গুরুদেবের বাড়িতে ওদেরকে নিয়ে, আর এটা 3rd টাইম। এভাবে আমাদের কথোপকথন চলতে থাকলো বেশ খানিকক্ষণ। গাড়ির কথা, এই রুটের কথা, না জানি কত অজানা গল্প দাদারা আমার সাথে করছিল। আর গল্প করতে করতে হঠাৎ দেখি আমাদের আজকে রাতের মতো ফার্স্ট স্টপেজ চলে এসেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুর সিটি সেন্টারে। এখানে অ্যাকচুয়ালি স্টপেজ নেই, বোর্ডিং হচ্ছে। আমাদের রাত্রের যে স্টপেজটা, মানে যেখানে খাওয়া দাওয়া হবে, এটা এখান থেকে মোটামুটি 10-15 মিনিট দূরে। কিন্তু প্রকৃতির এমন ডাক, হাফ বাস মোটামুটি ফাঁকা হয়ে গেছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এইখানে এর আশেপাশে কিন্তু কোনো ওয়াশরুম নেই, তাও সবাই নেমে পড়েছে এখন, সেই জন্য আমাদের একটু বাস ছাড়তে দেরি হচ্ছে। যাই হোক, চলো বাস এরপরে যেখানে দাঁড়াবে সেখানে আমরা একটু নামবো আর রাত্রে কিছু খাবো। ঘড়িতে সময় 11:18। আমরা এখন দাঁড়িয়ে আছি অন্ডালে। এখানে আমাদের 20 মিনিটের ব্রেক দিয়েছে, পুরো বাস খালি হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করবে সবাই। পাশাপাশি দুটো এক্সপ্রেস লাইনের বাস দাঁড়িয়ে আছে আমাদের দূর সাইডে। এই যে বাসটা, এই বাসটা কিন্তু আমাদের বাসের প্রায় আধ ঘন্টা আগে ছেড়েছে, আর এটা হলো আমাদের বাস। এই বাসটা এখনও ছাড়েনি, বাসটাতে এখনও লোকজনও আসেনি। সুতরাং বুঝতেই পারছো আমাদের বাস কীরকম মারাত্মক স্পিডে এই বাসটাকে চেস করে ধরে ফেলেছে। চলো দেখা যাক, রাত্রে হালকা কিছু খাই, খিদেও পেয়েছে। রাত 11:30, খুব বেশি অপশান পেলাম না, তাই বাঙালির কমফর্ট ফুডটাই নিয়ে নিলাম এবং খেতে ডিসঅ্যাপয়েন্ট করলো না, বেশ ভালো। চলো খেয়ে দিয়ে নিই, কারণ এসি চলছে, খাওয়ার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা অলমোস্ট কলকাতা থেকে এখন 200 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। এটা দারুণ সুন্দর জিনিস দেখতে পেলাম, ড্রাইভার দাদাদের মধ্যে কোঅর্ডিনেশন। একটা দাদা তখন বিশ্রাম নিচ্ছিল, আর একটা দাদা প্রথম থেকে চালাচ্ছিল। এখন এই খাওয়া দাওয়ার পরে যে দাদা বিশ্রাম নিচ্ছিল তিনি এখন ড্রাইভারের সিটে চলে এসেছেন, এবং যে দাদা এতক্ষণ চালাচ্ছিল তিনি বিশ্রাম নিচ্ছেন। তো এর ফলে কি হয়, অনেকটা সেফটি ফিল হয় আমাদের। আজকে এই 2রা নভেম্বরের রাত আমি দুটো কারণে কোনোদিনও ভুলবো না। ঘুরছে বাঙালি চ্যানেলে আমি প্রথম এবারের মতো সোলো ট্রাভেল করছি, আর আজকের এই রাত্রে আমাদের মহিলা ক্রিকেট টিম প্রথমবারের জন্য ওয়ার্ল্ড কাপ জিতল। সত্যি এই জার্নির বোধহয় এর থেকে ভালো শুরু করতে পারে না। তো সত্যি মানে আজকে এই এত ভালো দিনে আমার এই জার্নিটা শুরু হলো। হোপফুলি এই জার্নিটার শেষটাও খুব সুন্দর হবে। প্লিজ সাথে থেকো। ঘড়ির কাঁটাতে ভোর 5টা। এখন আমরা দাঁড়িয়ে আছি বিহারের মদনপুরাতে। এই জার্নিতে আমরা মোট 4টে রাজ্য পার করব। যদি বলো কি কি, সেটা হলো প্রথমে আমরা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ পার করে ঢুকবো ঝাড়খণ্ডে, আর তারপর ঝাড়খণ্ড পার করে ঢুকবো বিহারে, আর তারপর বিহার পার করে আমরা ঢুকে যাব ইউপিতে।
এই অবধি মোটামুটি ওই 500 কিলোমিটারের মতো এসছি, আর 1.5 কিলোমিটার আছে। তো লাস্ট ওই 250 কিলোমিটারের স্টেজটা আর থামবে না, এটাই আমাদের লাস্ট স্টপেজ, ড্রাইভার সাহেব বললেন। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর উঠে পড়ি বাসে, আর তারপর এক ঝটকায় পৌঁছিয়ে যায় আমাদের সেই স্বপ্নপুরীতে, যার কাছে আবার আমাদের 3 নম্বর বার এই বছরে আসা। রাতের তীব্র অন্ধকার শেষে যখন দিনের প্রথম আলো চোখে পড়ল, তখন মনে হলো নিজের ভেতরের ভারটা যেন একটু হলেও হালকা হয়ে গেল। সারাটা রাত প্রায় জেগে কাটানো, ক্লান্তি আর যে অস্থিরতা আমাকে চেপে ধরেছিল, সেই সব কিছুই যেন সূর্যিমামা দর্শনের সাথে সাথে কোথায় ভেসে গেল। মনে হলো এই সকালটা শুধু অন্য একটা দিনের সূচনা নয়, এটা আমার জন্যে নতুন একটা নিঃশ্বাস, নতুন করে বেঁচে থাকার সুযোগ। তোমাদেরকে সঙ্গে করে এবারের মতো আমার প্রথমবার বেনারসে দেব দীপাবলির দর্শন। ঘড়ির কাটাতে 8:30, আমাদের নামানোর কথা ছিল বেনারসে 9:30। তো সময়ের 1 ঘন্টা আগেই বাস এত স্মুথলি আর এত তাড়াতাড়ি এসছে যে আমরা 1 ঘন্টা আগে পৌঁছে গিয়েছি। এখান থেকে বাঙালিটোলা ওই মোটামুটি আমি ম্যাপে দেখলাম 6 কিলোমিটারের কাছাকাছি। অটো বলছি 250 টাকা, আর উবের রিকোয়েস্ট করলাম, উবের মতো ওরা ওই 80 টাকার আশেপাশে নেবে। দেখি, আমি তো রিকোয়েস্ট করেছি আসে কি না। আপাতত লাগেজ নিই, ড্রাইভার দাদাদের সাথে হাত মিলিয়ে নিলাম। বাস থেকে নামার পর অটোওয়ালারা এত মারাত্মক রকমের রেট বলছিল মাত্র 6 কিলোমিটার যাওয়ার জন্যে। তো উবের বাইক মেরেছিলাম, দাদাও চলে আসলো। আর এই বেনারসে উবের বাইক চড়ার মজাই আলাদা ভাই। মানে আমার সাথে লাগেজ, কিন্তু আমি পিছনে বসে আছি, আমার মাথায় হেলমেট নেই, আর গাড়িও কি আস্তে আস্তে চালাচ্ছে দাদা, একদম মানে আলাদাই ফিলিংস হচ্ছে। মানে আমরা যারা কলকাতাতে উবের চড়ি তারা তো মানে হেলমেট ছাড়া কোনোদিনও চড়তে পারি না। তো এখানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, যেটা একদম অন্যরকম, খুব ভালো লাগছে। বাকি সকালের বেনারস তো আবার এই নিয়ে 3 নম্বর বার আসলাম। তো চলো দেখা যাক, যাই আমরা আপাতত বাঙালিটোলার দিকে। ওখানেই তো আমার গন্তব্য, কারণ ওখানেই আমার আস্তানা, আমার দাদার বাড়ি। সকালের বেনারসের রাস্তার সৌন্দর্য আর বিশৃঙ্খলা হলো এক রঙিন মিশ্রণ। একদিকে আধ্যাত্মিকতার স্নিগ্ধ ছোঁয়া, অন্যদিকে জীবনের কোলাহলের স্পন্দন। ভোর হতে না হতেই শুরু হয়ে যায় রাস্তায় মানুষের ভিড়। পূজারি, দোকানদার, শিক্ষার্থী, রিক্সাওয়ালা সবাই নিজেদের ছন্দে ব্যস্ত হয়ে পড়ে। বেনারসের রাস্তায় জ্যাম ঝঞ্ঝাট হওয়াটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। এখানে গাড়ি যেমন একে অন্যকে পাশ কাটানোর চেষ্টা করে, অন্যদিকে পথচারীরাও একটু সংকীর্ণ জায়গা পেলেই যাওয়ার পথ করে নেয়। হর্নের শব্দে ভরে ওঠে বাতাস। এখানে রাস্তাও একটা প্রশান্ত ছন্দ আছে, যেন কেউ তাড়াহুড়ো করছে না, সবাই নিজের গতিতে চলছে। ভাই, আই মিস ইট সো মাচ। দৈনন্দিন জীবনের রোজ নামচা, এই আর কি। আপাতত চলে এসেছি বাঙালিটোলায়, আমার আস্তানায়। সারাটা রাত প্রায় জেগে কাটানো, তাই এখন ফ্রেশ হয়ে ঘুমানোর পালা। পাশে এসে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে এক টানা ঘুমিয়েছি 3-4 ঘন্টা। তারপর জোম্যাটোতে খাবার অর্ডার করলাম, বাড়িতে বসে বসে খেলাম। তারপর আমি বেরিয়েছি, এখন আমার উদ্দেশ্য নমঘাট। সুধাংশু ভাইয়া আমার সাথে আছে, সুধাংশু ভাইয়ার উবের বাইকে বসে পড়েছি। সুধাংশু ভাইয়া কত কনজেস্টেড রাস্তা থেকে শুধু চালাচ্ছে দেখো। আর এটা থাকবেই, এটাই তো বেনারসের আসল ভাইবস। এই জ্যাম না থাকলে কি আর বেনারস থাকে? বলেছি না, বেনারস শুধু একটা শহর নয়, এক অনুভূতি। মাঝে মাঝে মনে হয় এখানে বোধহয় মানুষের থেকেও অনেক বেশি হলো গাড়ি ঘোড়ার সংখ্যা। দেব দীপাবলি উপলক্ষে ভিড়টা অনেকটা বেশি ঠিকই, তবে সিজন বলো বা অফ সিজন, বেনারসে এলে কিন্তু এমন ভিড় তোমরা সারাক্ষণই দেখতে পাবে। নমঘাটে তো চলে এসেছি, আমাদের এই পিছনে এন্ট্রি পয়েন্ট। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখানে এসে জানতে পারলাম যে এর মধ্যে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, মানে উইদাউট পারমিশন অ্যালাউ নেই। এবার এটা আমি জানতাম না, এখানে যে গেটে দাদারা রয়েছে এটা আমাকে বললো। এখন কি করবো বুঝতে পারছি না, মানে এতটা কষ্ট করে আসলাম এতটা দূরে,
দেখি এদেরকে একবার রিকোয়েস্ট করে যদি একবার একটু ভেতরে ভিডিও করতে দেয়, আদারওয়াইজ কী করবো আর, একটু এদিক ওদিক দেখে ব্যাক করব। চলো দেখা যাক কি হয়। বেনারসের এই নমঘাটের সৌন্দর্য এক কথায় অসাধারণ। মা গঙ্গার তীরে নতুন করে গড়ে ওঠা এই ঘাটে আধুনিক সৌন্দর্য আর আধ্যাত্মিক শান্তি যেন একসাথে মিশে গেছে। নমঘাটের সৌন্দর্য সন্ধ্যার আলোয় সবচেয়ে বেশি ফুটে ওঠে। এখানে রয়েছে চারপাশে সাজানো শিল্প স্থাপনা, প্রশস্ত বসার জায়গা আর শিল্পসম্মত নকশা, যা শহরের ব্যস্ততা থেকে একটু শান্তির আশ্রয় তৈরি করে দেয়। দুটো কথা আরও না বললেই নয়, এবছর গঙ্গা মহোৎসব যেটা দেব দীপাবলির একদিন আগে পর্যন্ত হয়, এবছর নভেম্বরের 1 তারিখ থেকে নভেম্বরের 4 তারিখ অবধি এই নমঘাটে অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি খুব ভুল না করে থাকি, এর আগের বছরের যে গঙ্গা মহোৎসবটা সেটা কিন্তু আস্সি ঘাটে হয়েছিল। এবছর এই নমঘাটে করার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে ঘাটটা যেহেতু এত সুন্দর করে সাজানো এবং এত বড় ঘাট, লোকজনের বসারও খুব সুন্দর ব্যবস্থা আছে, তো লোকজন খুব আরাম করে একদম সুন্দর করে বসে এই উৎসবটাকে উপভোগ করতে পারছে। বাকি আরেকটা তথ্য আমি জানিয়ে রাখি, এই নমঘাটে কিন্তু গঙ্গারতিও চালু হয়ে গিয়েছে, মানে সন্ধ্যার গঙ্গারতিটা নমঘাটে হয়। তোমরা যারা আস্সি ঘাটের গঙ্গারতি বা দশাশ্বমেধ ঘাটের গঙ্গারতি দেখেছো, তারা পারলে একবার নমঘাটে এসো। হ্যাঁ, এখানে একটু কড়াকড়ি রয়েছে, মানে ফটো ভিডিও এগুলো তুলতে হয়তো পারবে না গঙ্গারতির, কিন্তু তাও একটু দূরে হলেও জায়গাটা যেহেতু অনেকটা ফাঁকা থাকে আস্সি ঘাট বা দশাশ্বমেধ ঘাটের তুলনায়, সেহেতু আমার মনে হয় এখানে গঙ্গারতি দেখতে তোমাদের অতটা স্ট্রাগল করতে হবে না। আমার ইচ্ছা রয়েছে আজকে গঙ্গারতি দেখার, জানি না কতটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো, কারণ ক্যামেরা বের করলেই চারিদিকে সব সিকিউরিটিরা হই হই করে চলে আসছে। যাই হোক, দেখি, চেষ্টা করব। বাকি আমার কপালে যতটুকুনি থাকে তোমরাও ততটুকুনি দেখবে। চলো আমরা আপাতত গঙ্গা মহোৎসবের দিকে যাই। ওখানে খুব সুন্দর সুন্দর পারফরমেন্স চলছে, দারুণ গান হচ্ছে, আরও বিভিন্ন রকমের অনুষ্ঠান চলছে। ওখানে একটুখানি বসে একটু অনুষ্ঠান দেখি, সাথে তোমরাও দেখো। নমঘাটে এসে এই বিশেষ গঙ্গা মহোৎসব দেখা ছাড়াও আমার চোখে পড়েছিল আরও একটা জিনিস। এখানে বাচ্চা থেকে বড়রা সবাই এইরকম ইলেকট্রিক গাড়িতে কিন্তু তোমরা এখানে এসে অ্যাক্টিভিটিস করতে পারো। দেখো খুব সুন্দর। দেখো তোমরা নমঘাটে এলে পারলে এই যে ইলেকট্রিক গাড়িগুলো আছে এই অ্যাক্টিভিটিসটা করো, এটা খুব মজার দেখছি। আর এই ট্রেনটার নামটা কি সুন্দর দেখো, পান্ডা ট্রেন। ভাইয়া इसका রাইড कितना करते हैं? 50 रुपये पर पर्सन। আচ্ছা, 50 টাকা জনপ্রতি নেয়, কি দারুণ। অনেকগুলো গাড়ি রয়েছে, ওই একদম যে আইকনিক স্ট্যাচুটা আছে নমঘাটের একদম ওই অবধি চলে যায়। এইখানেও বাচ্চাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, এটা কিন্তু ফ্লোটিং সিএনজি পাম্প। মানে আমি এত জায়গায় গিয়েছি কিন্তু এরকম ফ্লোটিং সিএনজি পাম্প দেখিনি, এবং এটা জলস্তর যেরকম বাড়ে এই ফ্লোটিং সিএনজি পাম্পটাও সেই রকম জলস্তরের সাথে সাথে উঁচু হয়, এবং যখন জলস্তর কমে তখন এই ফ্লোটিং সিএনজি পাম্পটা জলস্তরের সাথে সাথে নিচু হয়। এটা কিন্তু সরকারের একটা খুব দারুণ উদ্যোগ আমার পার্সোনালি মনে হয়, কারণ দেখো ম্যাক্সিমাম ডিজেল চালিত যে বোটগুলো দেখবে সেগুলো থেকে প্রচণ্ড ধোঁয়া বেরোয়, তুলনায় সিএনজির যে বোটগুলো আছে সেগুলোতে খুব কম ধোঁয়া বেরোয়। তো এইরকম যে সিএনজি পাম্পটা সরকার থেকে করে দিয়েছে এবং সেটা এরকম নদীতে ভাসমান অবস্থায়, যেটা গঙ্গার জলস্তরের সাথে সাথে বাড়বে, আবার গঙ্গার জলস্তরের কমার সাথে সাথে নিচেও নেমে যাবে। তো সেক্ষেত্রে সিএনজি যে বোটগুলো আছে সেই বোটগুলো রিফিউলিং করার ক্ষেত্রে আর কোনো রকম অসুবিধার সম্মুখীন হবে না তারা। এটা একটা দারুণ উদ্যোগ, মানতেই হবে। ওইগুলো হচ্ছে সিএনজি বুথ বেসিক্যালি, ওখানে এসে বোটগুলো দাঁড়ায়, ওখান থেকে পাইপে করে সিএনজি ওরা ভরে নেয়। এখান থেকে লোহার সাহায্যে এই জায়গাটা বাঁধা যাতে এটা ভেসে না চলে যায়, মানে বেসিক্যালি ফ্লোটিং তো, ধরো বান এলো বা এরম কিছু এলো তখন ওটা আটকে থাকবে, কি করে ভেসে চলে যেতে পারে। তো যে লম্বা লাইনটা এটা দিয়ে এটা একদম আঁকড়ে ধরে আছে যাতে এটা ভেসে এদিক ওদিক না পালায়। দারুণ একটা জিনিস দেখলাম। বাকি আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ঠিক নমঘাটের পাশেই ব্রিজ, এই ব্রিজ কিন্তু খুব বিখ্যাত। দেখো নিচে থেকে ট্রেন চলে যাচ্ছে, আর এই ট্রেনের ওপরটা একটু লক্ষ্য করো, ওখান থেকে কিন্তু সব যানবাহন মানে রিক্সা, অটো, টোটো, 4 চাকা 2 চাকা সব চলে যাচ্ছে।
মানে এটা একটা খুব বিখ্যাত ব্রিজ বেনারসের এবং খুব গুরুত্বপূর্ণ একটা ব্রিজ, যেটা এই দিক থেকে ওই দিক মানে বেনারস থেকে ডিডিইউ কানেক্ট করছে। তোমরা যখন নমঘাটে আসবে যখন একটু এই দিকে মানে বাঁ দিকে হেঁটে আসবে, তখন এই ব্রিজটা তোমাদের চোখে পড়বে। এই যে নমঘাটে তো তোমরা আসবে, রাইড করবে, স্ট্যাচুর ওখানে গিয়ে ছবি তুলবে, কিন্তু এই দুটো জিনিস মানে আমার পিছনে এই যে ব্রিজ আর এই যে সিএনজি স্টেশন, এই দুটো তোমরা একদম মিস করো না। এটা হাইলি রেকমেন্ডেশন রইল আমাদের তরফ থেকে। তাহলে দিনের আলোতে যেমন নমঘাটকে দেখলে, আবার দেখলে এরকম আর্টিফিশিয়াল লাইটে মানে রাত্রেবেলা নমঘাটকে কেমন দেখতে লাগে। আমাকে কমেন্টে প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো নমঘাট এবং নমঘাটের গঙ্গারতি। আমার একটা জিনিস যেটা মনে হলো সেটা হলো আশিঘাট বা দশাশ্বমেধ ঘাটে যেরকম সাধারণ দর্শনার্থীদের কাছে ওই কমিটির লোকেরা গিয়ে টাকা চায়, এখানে কিন্তু সেটা চাইছে না এবং এরা বারবার মাইকে অ্যানাউন্স করছে যে আমরা এখানে গঙ্গারতি দেখার জন্য কোনো রকম টাকা ক্লেম করব না, এবং কেউ যদি ক্লেম করে আপনাদের কাছে টাকা, আপনারা আমাদের কমিটিতে এসে জানান। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। বাকি তোমরা তো দেখলে এই ঘাটটা কেমন সুন্দর সাজানো গোছানো। সত্যি বলতে মডার্নাইজেশনের সাথে এই যে স্পিরিচুয়ালিটির এই সংমিশ্রণ, এটা মোটেও দৃষ্টিকটু লাগে না, মানে খুব সুন্দর, ওয়েল ব্যালেন্সড। শুধু দুটো নেগেটিভ পয়েন্ট আমি বলবো এই নমঘাটের। এক, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এখানে ফটো তোলা বা ভিডিওগ্রাফির ভীষণ রকমের কড়াকড়ি, কেন এই কড়াকড়ি আমি জানি না। আর দ্বিতীয়, এই গাড়িগুলো যেটা সবাই চড়ছে, খুব মজা করছে, এই গাড়িগুলোতে আননেসেসারি জোরে জোরে মানে পাতি হিন্দি গান বাজছে, এটা খুব 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 কানে লাগছে। এই জিনিস দুটো শুধু যদি না থাকতো তাহলে আমার চোখে নমঘাট 100-তে 100। বাকি ইমপ্রুভমেন্টের জায়গা তো সব জায়গাতেই থাকে, যেমন এই নমঘাটেও রয়েছে। দেখো, এটাই বলছিলাম, এত অতিরিক্ত আওয়াজ না, এটা জাস্ট নেওয়া যাচ্ছে না। চলো, রাত তো অনেকটাই হয়েছে, এবার আমরা যাই বাড়ির দিকে। আশুতোষদা ওয়েট করে আছে আমার জন্যে। আর আজকে একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আমরা ভোরের বেলা যাব এবং আশি ঘাটে যে গঙ্গারতি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। দেখো কেমন দেখতে লাগে সেটা। তাহলে আপাতত ব্লগটা আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো। টাটা।